সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মানবিক কর্মী মোহাম্মদ আব্দুল গনি ফিটু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে জানতে চাই, মানবিক কর্মী হিসেবে কি কি কাজ করছেন, কবে থেকে শুরু করেছিলেন? মূলত মানবিক কাজে যুক্ত হওয়া আজ থেকে 14-15 বছর আগে, এবং প্রাতিষ্ঠানিকভাবে আমরা যে মানবিক টিম গঠন করি 2020 সাল থেকে, প্রায় রানিং 6.5 বছর চলছে। আমরা রাস্তায় যেসব ভারসাম্যহীন পাগল যারা বাড়ি থেকে হারিয়ে বছর পর বছর রাস্তায় ঘুরে, মূলত সেই সব মানুষগুলোর সেবায় কাজ করে আসছি। আচ্ছা, এখানে কাজ করতে এসে কি কি ধরনের অভিজ্ঞতার হয়েছে আপনার? অভিজ্ঞতা প্রচুর, আসলে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এখানে কাজ করতে গেলে মানুষের লাঞ্ছনা, গঞ্জনা, বিভিন্ন রকমের মনে করেন যে বিদ্রূপ কথা, মানে পাগল নিয়ে কাজ করতে যায় আমরাই পাগল হয়ে যাব, এরকম ধরনের কথাবার্তা বলে। আরেকটা অভিজ্ঞতা হয়েছে যে একজন পাগল মানুষকে আসলে একাই কখনো রাস্তা থেকে তোলা যায় না। তাকে যখন ধরতে যাবেন তখন 4 জন, 5 জন, 6 জন, 7 জন লোক লাগবে, নাহলে সে আপনাকে যেমনভাবে পারবে মাইর দেবে উল্টা পাল্টা। আমিও অনেকবার মাইর খাইছি। মাইর খাওয়ার পরে সতর্কভাবে কাজ করি, তারপরও দেখা যায় যে অনেক সময় ওদের আক্রমণের শিকার হই, কিন্তু সেটা আসলে আমরা মেনে নিই, কারণ তাদের সেবায় কাজ করতে গেলে এটা মায়ের হামলা, আহত হব বা মারাও যেতে পারি আমি, তার কোনো ভরসা নেই। তাও আমরা এমন মানবিক কাজ চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এই কাজগুলো করতে গিয়ে কি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? যখন আমরা এই কাজগুলো করতে যাই, মনে করেন একজন মানুষ অন্য একটা এলাকায়, আমার অপরিচিত এলাকা, সেখানে পড়ে রয়েছে, কেউ একজন ফোন দিয়েছে যে এখানে একজন ভারসাম্যহীন মানুষ পড়ে রয়েছে, আপনারা আসেন, এসে নিয়ে যান। ওখানকার কিছু স্থানীয় লোক যারা আমাদের সম্পর্কে জানে না, তারা বিভিন্ন রকম মন্তব্য করে, এটা আপনার লোক, কেন নিয়ে যাবেন? আপনার লোক যদি না হয় তাহলে এখানে নিয়ে যা কী করবেন? পাচার করবে কি না, বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ তার মানে বেচা বিক্রি করবে কি না, মানে যেটা আসলে সম্ভব না সে ধরনের মন্তব্য করে মানুষ। অনেক সময় বাধা দেয়, একে নিয়ে যাবেন কেন? এ তো আপনার লোক না, আপনাকে তো বলছে চিনি না, তাহলে আপনি কেন নেবেন? পরবর্তীতে ওই সব লোকগুলোকে আমরা অনেকভাবে বুঝাই যে আমরা এই মানুষটাকে নিয়ে যে সেবা যত্ন করব, তার পরিবার খুঁজব এবং তার আপনজনের লোকেদের কাছে আমরা হস্তান্তর করব। এভাবে আমরা কাজ করতে গেলে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হই। তারপরও আমরা এ পর্যন্ত আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন 1178 জন মানুষকে আমরা পরিবারে হস্তান্তর করেছি, যারা একদিন 2 দিন না, বছরের পর বছর 20, 30, 40, 50 বছর পর্যন্ত হারিয়ে রাস্তায় ঘুরছিল। সেই সব মানুষগুলোর আমরা পরিবার খুঁজে বার করছি 10, 15, 20 মিনিটে, আধা ঘন্টায়, 1 ঘন্টায়। কিভাবে সম্ভব এটি? মানে পরিবার কিভাবে বুঝতে পারছে যে, কারণ উনি তো মানসিক ভারসাম্যহীন, তিনি তো তার সঠিক পরিচয় দিতে পারার সেই সক্ষমতা তার মধ্যে হয়তো বা থাকে না, সেক্ষেত্রে পরিবারের সাথে কিভাবে মেলবন্ধন করেছেন? যখন একটা মানুষকে আমরা রাস্তা থেকে নিয়ে এসে তাকে প্রথমে যে পরিচর্যাটা করি, তার চুল দাড়িগুলো পরিষ্কার করি, গোসল দেই, এরপরে গোসল দেওয়ার পরে যখন সে ঘুম দেয় 2-4 ঘন্টা, তখন কিন্তু এমনি কিছু কথা বলতে পারে। তার নাম কি, বাবার নাম কি, কোন গ্রামে বাড়ি, হয়তো বা গ্রাম বলতে পারলো, জেলা বলতে পারলো না, থানা বলতে পারছে তো গ্রামের নাম বলতে পারে না। তো আমরা ওইভাবে আমাদের কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে, আমরা ওইভাবে অনুসন্ধান করি যে এর ভাষাটা আসলে কোন জেলার, কোন অঞ্চলের হতে পারে। সেভাবে আমরা তখন সে এলাকার ফেসবুকে অনুসন্ধান করি, পোস্ট দেই। আর যদি কেউ ঠিকানা বলতে পারে সঠিকভাবে, তাহলে আমরা সরাসরি সে এলাকার চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ বা সে এলাকার থানার শরণাপন্ন হই যে এই লোকটা আপনার এলাকার, আমরা তার পরিবার খুঁজছি। ওনারা হেল্প করে, তখন আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি, পরিবারের লোকেরা আমাদের এখানে যে নিয়ে আসে। বা অনেককে আমরা নিজের থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় 130 জন মানুষকে আমরা আমাদের অর্থায়নে পরিবার পর্যন্ত দিয়ে আসছি। আচ্ছা, এখন আপনার এই সংগঠনে কতজন কর্মী কাজ করছেন, কিভাবে কাজ করছেন তারা? আমাদের সংগঠনের সদস্য অনেকগুলা, কিন্তু অ্যাক্টিভ সদস্য নাই। আমি এবং আমার ফ্যামিলি, মূলত আমরাই, আর 2-1 জন আছে আশেপাশে, তারা হেল্প করে। তাছাড়া আমি সার্বক্ষণিক আমার ফ্যামিলি নিয়ে এই মানুষগুলোর সেবায় কাজ করি। একজন মানুষকে আনতে যাই, তুলতে যাই রাস্তা থেকে, তখন 2-4 জন সময় দেয়, এরপরে বাকি সময় আমাকে নিজে সব কিছু করতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে যখন আপনি শুরু করেছিলেন, যখন এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন, তখন কি নিজের অর্থায়নে সব কিছু করেছেন? আমি শুরু করেছি তখন থেকে নিজের অর্থায়নে 2022 সাল পর্যন্ত আমি চালিয়ে গেছি। এরপরে তখন এই মানুষগুলার থাকার বাসস্থান করার জন্য
কিছু মানুষের থেকে সহায়তা চাই এবং অনেকে সহায়তা পাঠাই। এবং বর্তমানে যে আমি এই আশ্রয় কেন্দ্রটা চালু রেখেছি, সেটি এদের কোথায়? জন্য 4টা টিন সেট ঘর নির্মাণ করেছি। হুম, হুম। এগুলো হচ্ছে সব মানুষের সহযোগিতার টাকায়। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলার 1 নম্বর কসবা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড গোলাবাড়ি স্টেশন, এবং রেল স্টেশনের পাশেই আমার বাসা এবং আশ্রয়কেন্দ্র একই জায়গায়। সেটা হচ্ছে রেলওয়ের একটা সরকারি জমি। আচ্ছা, আপনাদের তো নিশ্চয়ই ফেসবুক পেজ রয়েছে। জি, আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম, এবং আমার নামে মোহাম্মদ আব্দুল গনি ফিটু নামে একটা প্রোফাইল রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে যারা হয়তোবা কারো পাশের বাসা বা আশেপাশের রাস্তায় কখনো দেখতে পাচ্ছেন, কাছে বা এরিয়ার মধ্যে কাউকে দেখেছেন, সেক্ষেত্রে তারা কিভাবে যোগাযোগ করবেন এবং কিভাবে জানাবেন বিস্তারিত? আমার সাথে যোগাযোগ করবেন যে এখানে একটা ভারসাম্যহীন মানুষ পড়ে রয়েছে। আমি কিন্তু অনেক ভিডিওতে বলে থাকি যে আপনার এলাকায় যদি কোনো ভারসাম্যহীন মানুষ পড়ে থাকতে দেখেন, আমার সাথে যোগাযোগ করবেন। আপনি নিজে চেষ্টা করবেন তাকে একটু রেস্কিউ করার, যদি না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ওপেন করা আছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা জানি যে আপনি গরিব শিক্ষার্থীদের নিয়েও কাজ করছেন, জি। তো তাদের নিয়ে কাজ করার পরিকল্পনা কবে থেকে এসেছে এবং তাদেরকে কিভাবে সহযোগিতা করার জি, চেষ্টা এটা করছেন? অনেক আগে থেকে, অনেক ছোট থেকে আমার পরিকল্পনা যে আসলে আমি কিন্তু খুব গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি। এখনও যে আমি বড়লোক তা না, আমি গরিবই রয়ে গেছি। কিন্তু আমি নিজে যতটুকু পারি, যারা পরিবার থেকে অসচ্ছল পরিবার, স্কুলের বই খাতা বা আরও অন্য অন্য সামগ্রী, সেগুলা এখন হেল্প করে আসছি অনেক আগে থেকে। এরপরে অনেক পরিবারের যে চিকিৎসা সহায়তা, সেটাও আমি বিভিন্ন রকমভাবে শত কষ্ট হলেও সেটা আমি এখন পর্যন্ত সেবাটা দিয়ে আসছি। আচ্ছা, তো গরিব শিক্ষার্থীদের সহযোগিতা করছেন, পাশাপাশি অসহায় যারা রয়েছেন এবং যারা পাগল বলা যায় তাদেরকে নিয়ে আপনি কাজ করছেন, তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার। এছাড়া আর কি ধরনের কাজ করা হচ্ছে বা কি ইচ্ছে আছে? জি, আমি আর একটা কাজ আমাদের, সেটা হচ্ছে যে যাদের কোনো দুর্ঘটনায় হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়, একটা হাত নাই বা একটা পা নাই, আমরা এরকম অসহায় পরিবারের 12 জন ভাই বোনকে আমরা একটা করে কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি। তারপরে এ পর্যন্ত প্রায় 5 জনকে, যারা একেবারে শারীরিকভাবে অক্ষম, চলতে পারে না, তাদেরকে হুইল চেয়ার প্রদান করেছি। আবার আমাদের আরেকটা কাজ চলমান রয়েছে, সেটা হচ্ছে যে যারা বিভিন্ন বড় বড় শহরে বাসা বাড়িতে কাজ করতে গিয়ে ছোট ছোট বাচ্চা মেয়েরা হারিয়ে গেছে 7 বছর, 8 বছর, 10 বছর বয়সে, সেই সব মেয়েগুলা এখন আমাদের সাথে যোগাযোগ করছে যে আমার বাবা মাকে খুঁজছি। এরকম আমরা 12 জন বোনের পরিবার সন্ধান পেয়েছি এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি। এখন ওরা তাদের মা বাবা, আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করতেছে। আরও এরকম 20 জনের পরিবার আমরা খুঁজছি, তালিকা রয়েছে আমাদের কাছে। আচ্ছা, এছাড়াও আপনি সামাজিক বা পারিবারিক দ্বন্দ্ব নিরসনে আইনি সহায়তার ক্ষেত্রেও কাজ করছেন। এই কাজটি কবে থেকে করছেন? এটা আমি 2017-18 থেকে শুরু করেছি। যে অনেক পরিবার আইনি সহায়তা পায় না, অর্থের অভাবে, তার পাশে আমরা দাঁড়াই এবং তাকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। কোনো একজন ভালো লয়ার, ভালো একজন অ্যাডভোকেট, তাকে অনুরোধ করি যে আপনি এই কেসটা একটু লড়বেন, এদের টাকা পয়সা নেই। এবং এটা চলমান রয়েছে এখনও, আগামীতেও এটা চলমান রাখবো, আরও ভালো হবে এটা ইচ্ছা আছে। যে অনেক পরিবারে দেখা যায় যে অর্থের অভাবে কিন্তু উকিলের ফি দিতে পারে না। হ্যাঁ, এই ক্ষেত্রে সেই ব্যবস্থাটা আপনি কি করছেন? কারণ উকিলেরও তো একটা ফি আছে, সেটাকে আপনি নিজ থেকে দিচ্ছেন নাকি উকিল সেটা স্যাক্রিফাইস করছে? উকিলের ফি মনে করেন যদি 1000 টাকা হয়, তো সেই ক্ষেত্রে আমরা তাকে অর্ধেক দেই। আচ্ছা, 500 টাকা দিই। এখানে উকিলের জায়গা থেকে উনিও মানবিকভাবে ছাড় দেন। জি। আচ্ছা, এই কাজগুলো করতে গিয়ে স্পেশালি যদি বলে আইনি যে জটিলতাগুলো রয়েছে এবং আইনি সেক্টরটা তো অনেক বেশি কমপ্লিকেটেড, সেই জায়গা থেকে কি প্রতিবন্ধকতা এসেছে বা চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন? এখন পর্যন্ত আমরা অনেকবারই বিভিন্ন জায়গাতে এরকম বাধার সম্মুখীন হয়েছি। সেক্ষেত্রে আমাদের যখন পরিচয় তুলে ধরেছি, তখন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণ সহায়তা পেয়েছি, বিজেপির পক্ষ থেকে সহায়তা পেয়েছি, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও মনে করেন যে আটকিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ দেখে তারাও আমাদের কাজে সহায়তা করেছে, ছেড়ে দিয়েছে। মানে আল্লাহর রহমতে কোথাও যে এখন পর্যন্ত যে কেউ রেখে দিয়েছে আটকিয়ে, যে এটা একটা ছেলেকে নিয়ে যাচ্ছে বা একটা মেয়েকে নিয়ে যাচ্ছে উঠাইয়া, সে তো তার কেউ না।
সে অন্য ভিন্ন কোনো খারাপ কাজের সাথে যুক্ত কিনা এ ধরনের তারা তদন্ত করে দেখছে, দেখার পর আমাদেরকে বলছে ঠিক আছে আপনারা কাজ করেন, আমরা আপনাদের পাশে আছি। এবং আমাদের সর্বোচ্চ যিনি জেলা প্রশাসক, আমাদের অভিভাবক, তিনি আমাদের পাশে আছেন, আমাদের এসপি মহোদয়, আর আমাদের থানার পুলিশ, আমাদের 5টা থানার যে ডাক্তার, হসপিটালের ডাক্তার, তারাও আমাদের সাথে যোগাযোগ করে যে আমার মেডিকেলে একজন ভারসাম্যহীন লোক আছে, বেওয়ারিশ লোক আছে, আপনি একটু আসেন নিয়ে যান, বা তারাও অনেক সময় আমাদের কাছে দিয়ে যায়। ওকে, তো এই ধরনের কাজ এখন করতে গিয়ে অনেক ধরনের বাধার সম্মুখীনই তো হয়েছেন, বাট কি মনে হয় কাদের কাছ থেকে প্রত্যাশা করছেন সহযোগিতা? আসলে প্রত্যাশাটা করছি যে বাংলাদেশের যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে এরাই তো হচ্ছে সবচাইতে আমাদের কাছের বন্ধু। যদি তাদের থেকে আমরা আরেকটু সহযোগিতা পাই তাহলে এই কাজগুলো আমরা আরও ভালোভাবে করতে পারবো। কারণ আইনের লোক যদি বাধা দিয়ে দেয় তাহলে আর কিছু করার থাকে না। আমরা তো যে কাজটা করছি এটা তো আসলে বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্রের কাজ, কিন্তু আমরা নিজের কাজে তুলে নিয়ে আমরা করছি। কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। আমরা যে কাজ করতেছি, যখন একটা লোকের পরিবার পাচ্ছি না, 10 দিন 15 দিন বা 1 মাস হয়ে যাচ্ছে, তখন 1 মাসে আরও 10 জন জমা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লোক আমাদের কাছে বেশি হয়ে যায়, তখন এগুলো রাখতে আমাদের সমস্যা হয়। কারণ পাশাপাশি আপনার কর্মীদেরও তো স্যালারিটা দেওয়াটাও টাফ হয়ে যায়। ছোট্ট একটা জায়গা, সেখানে আমরা লোকগুলাকে বেশি রাখতে পারছি না। আমাদের এই জায়গাটা যদি বড় করতে পারতাম, আমাদের আশ্রয় কেন্দ্রটা, তাহলে পরে হয়তো বা আমরা আরও বেশি বেশি মানুষের সেবা দিতে সহযোগিতা করতে পারতাম। এই ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে কি প্রত্যাশা করছেন? গণমাধ্যম কর্মীরা যথেষ্ট পরিমাণ আমাদের পাশে রয়েছেন, সহায়তা করেন। ওনারা সহায়তা না করলে তো আসলে তাদের মাধ্যমে তো যত প্রচার প্রসার, এই যে আজকে আমি এই জায়গাতে আসতে পারতাম না। তো পরিবার থেকেও সহযোগিতা আপনার পরিবারই? হ্যাঁ, আমার ফ্যামিলি ফুল সাপোর্ট দেয়। এই যে আমি আজকে চলে আসছি, আমার ঘরে যে 2 জন লোক রেখে আসছি আমি, এদের খাবার বা তাদেরকে দেখভাল তো আমার পরিবারই করছে। আচ্ছা, অন্য কোনো লোক নাই, আমাদের কোনো কর্মচারী নাই, আমরা নিজেরাই সবকিছু করি। খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন, খুব ভালোভাবে কাজ করছেন, অনেক মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে। আশা করছি আগামীতে আরো বড় পরিসরে বা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা হয়তো এই বিষয়টা দেখবেন। আমাদের আজকের এই আয়োজনের মাধ্যমে অনেক শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আমি পরিশেষে একটু বলতে চাই, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ করব যে এই মানবিক কাজ করতে গেলে আসলে প্রচুর অর্থের দরকার হয়, জনবলের দরকার হয়। তো সেই দিক বিবেচনায় যদি আপনারা একটু আমাদের মানবিক টিমের পাশে দাঁড়ান, তাহলে আমার মনে হয় যে আরও হাজার হাজার মানুষকে আমরা সেবা দিতে পারবো। এ পর্যন্ত যে সকল ভাই বোন বন্ধু সহযোগিতায় পাশে রয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এটিএন বাংলা চায়ের চুমুকে অনুষ্ঠানের আজকের সবাই কলাকৌশলী যারা আছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক